স্টুডেন্ট আজকে ক্লাস 9 এর কোষে দেখে 1.2 এর বাস্তব সংখ্যা সম্পর্কিত অঙ্কগুলো আমি একে একে সবই করে দেব। দেখো, বাস্তব সংখ্যার কোষে দেখি 1.2 প্রথম অঙ্কটা আমাদের কি আছে। দেখো, প্রথম অঙ্কটা নিচের সত্য মিথ্যা লিখতে বলেছে। সত্য মিথ্যা প্রথম একের দাগেটা কি লেখা আছে দেখো, বলেছে যে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে, সেটা আমরা জানতে হবে। এটা সত্য কি মিথ্যা হবে সেটা বলতে হবে। আমরা দেখেইছিলাম প্রথম যে থিওরি বলেছিলাম, সেখানে দুটি মূলদ সংখ্যা ছিল, যে কোনো দুটো মূলদ সংখ্যা নিই না কেন তাদের সমষ্টি কী হবে, সর্বদা মূলদ সংখ্যাই হবে। ঠিক আছে, যে কোনো মূলদ সংখ্যা, ধরো আমি নিলাম 1/2 একটা মূলদ সংখ্যা, তার সঙ্গে যদি আমি আরও একটা মূলদ সংখ্যা নিই যে 1/3, তাহলে কি এটাকে যোগ করলে কি আমরা মূলদ সংখ্যা পাবো, কারণ এটাকে আমরা 6 লসাগু নিয়ে নেবো। এখানে 3, এখানে 2, ঠিক আছে। তাহলে 5 কত হবে 6, তাহলে p/q আকারে আমরা লিখতে পারছি। তাহলে এটা কি হবে, এটা অবশ্যই আমাদের একটা মূলদ সংখ্যা হবে। তাহলে প্রথম স্টেটমেন্টটা কি হবে, সত্য হবে, মানে টি হবে। আচ্ছা, নাম্বার 2 এরটা দেখি, দুটি অম্লদ সংখ্যার সমষ্টি সর্বদা অম্লদ সংখ্যা হবে, এটা সত্য কি মিথ্যা। আচ্ছা, আমরা দেখি দুটোই অম্লদ সংখ্যা, আমরা যে কোনো দুটো অম্লদ সংখ্যা নিতে পারি। আমরা নিলাম -√7 একটা মূলদ সংখ্যা, এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না। আরও একটা মূলদ সংখ্যা নিই যেটা কিনা -√7, এদেরকে আমরা যোগ করে দেবো। তাহলে √7, হ্যাঁ, আর -√7 যোগ করা মানে কি হবে, এটা যোগের সাথে মাইনাস আছে, এটা গুণ হয়ে কি মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কাটাকুটি হয়ে যাবে। তাহলে কাটাকুটি হয়ে কত হবে, 0। 0 কি একটা অমূলদ সংখ্যা নয়, কিন্তু 0 একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা কি করলাম, দুটো অম্লদ সংখ্যা নিলাম, তাদের যোগ করে দেখলাম বা তাদের সমষ্টি করলাম, সমষ্টি করে দেখলাম যে এটা মূলদ সংখ্যা আসছে। কিন্তু মাঝে মাঝে সর্বদাই যে মূলদ সংখ্যা হবে তার কোনো মানে নেই, অম্লদ সংখ্যা হতে পারে। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে সর্বদা কথাটা, সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে সর্বদাই কিন্তু দুটো অম্লদ সংখ্যার যোগফল অম্লদ সংখ্যা হয় না গো, ঠিক আছে। সেই জন্য এটা আমরা কি করব, এটা ফলস লিখে দেব। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কি আছে, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হয়। নাম্বার 3 নম্বর কোশ্চেনটা দেখো, তাহলে দুটি মূলদ সংখ্যার গুণফল। আচ্ছা, আমরা যে কোনো দুটো মূলদ সংখ্যা আমরা নিতে পারি, যে কোনো দুটো মূলদ সংখ্যা, ধরো 5/7 এই একটা মূলদ সংখ্যা নিলাম, আর আমরা কি নিলাম 7/20, দুটো মূলদ সংখ্যা নিলাম। তাহলে কি হবে, তাহলে আমরা 7 7 ক্যান্সেল, 4 5 20 করে দিলাম, তাহলে 1/4, তাহলে সেটা কি সংখ্যা হবে, 1/4 একটা মূলদ সংখ্যা, কারণ এটাকে আমরা p/q আকারে লিখে ফেলতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা কি হবে, মূলদ সংখ্যা হবে। তাহলে এটা কি, আমরা এটা সত্য লিখে দিতে পারি। ঠিক আছে, দুটি অম্লদ সংখ্যার গুণফল কি সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা লেখা আছে। দেখো, দুটি অম্লদ সংখ্যার গুণফল, যদি আমরা সেম দুটো একই অম্লদ সংখ্যা নিই, ধরো √5 নিলাম, আরও একটা আমি কি নিলাম, √5 নিলাম, তাহলে কি হবে, শুধুমাত্র 5 হবে। যদি 5 হয়, 5 তো একটা মূলদ সংখ্যা, এটা অম্লদ সংখ্যা নয়। কিন্তু যদি কিনা আমরা দুটো আলাদা মূলদ সংখ্যা নিই, √5 নিলাম আর √7 নিলাম, তাহলে কি হলো, √35, √35 কি সংখ্যা হবে, অম্লদ সংখ্যা হবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে, দুটো যদি সেম অম্লদ সংখ্যা নিই, গুণফলটা মূলদ সংখ্যা আসবে, তাছাড়া কি হবে, তাছাড়া আমরা অম্লদ সংখ্যাই হবে। যেহেতু এখানে সর্বদা কথাটা দেয়া আছে, ঠিক আছে, তাহলে দুটি অম্লদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ নাও হতে পারে, কখনো মূলদ কখনো অম্লদ, এগুলো হতে পারে। ঠিক আছে, নাম্বার 5 দেখো কি লেখা আছে, তাহলে এটা কি হবে, এটা ফলস হয়ে যাবে। 4এরটা, 5এরটা দেখো, প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। তাহলে কি দেখো, আমরা যে একটা সার্কেল করেছিলাম, সেই সার্কেল থেকে যদি আমরা সংখ্যাগুলো তুলি, ধর একটা বড় সার্কেল ছিল যার মধ্যে কি ছিল, মূলদ এবং অমূলদ
মূলদ সংখ্যা ছিল কেবলমাত্র, আর একটা ছোট সার্কেল ছিল কি, সেটার মধ্যে অমূলদ সংখ্যা ছিল। তাহলে এটা মূলদ, আর এদিকেরটা কি অমূলদ, এদিকে অমূলদ। এবার দেখো এই দুটোকে মিলিয়ে আমরা কি বলেছিলাম, বাস্তব সংখ্যা বলেছিলাম, ঠিক আছে? এই দুটো মিলিয়ে কি ছিল, বাস্তব সংখ্যা ছিল। তাহলে এখানে বলেছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার মধ্যে অবশ্যই সেটা কি আছে, অবশ্যই বাস্তব সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা থাকবে। মানে মূলদ সংখ্যা মানেই কি হবে, মূলদ সংখ্যা মানেই সেটা বাস্তব সংখ্যা হবে। কিন্তু বাস্তব সংখ্যা মানেই কিন্তু সবসময় মূলদ সংখ্যা হয় না, কারণ বাস্তব সংখ্যার মধ্যে অমূলদ সংখ্যা আছে। তাহলে এমন একটা বাস্তব সংখ্যা নিলাম যেখানে কি না একটা অমূলদ সংখ্যা উঠে গেল, তাহলে সেটা বাস্তব সংখ্যা হবে না। কিন্তু যদি আমরা একটা মূলদ সংখ্যা নিই, সেই মূলদ সংখ্যা কি হবে, সর্বদাই বাস্তব সংখ্যা হবে। তাহলে এটা কি হবে, এটা সত্য হবে। তারপরে দেখো প্রতিটি বাস্তব সংখ্যা, 6 দাগ, প্রতিটি বাস্তব সংখ্যাই কি বলেছে, অমূলদ সংখ্যা হবে, প্রতিটি বাস্তব সংখ্যা। তাহলে আমরা এখান থেকে একটা বাস্তব সংখ্যা, একটা এই দুটো সার্কেলকে, এই দুটো সংখ্যা, মানে এই দুটো সংখ্যা, এই দুটো এটাকে আমি একটা কোনো বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম, সেখান থেকে চোখ বন্ধ করে যদি আমি একটা নাম্বার তুলি, সে অম্লদ হতে পারে, মূলদ হতে পারে, সেরকম নাম্বার আসতে পারে। তাহলে বাস্তব সংখ্যার একটা বাস্তব সংখ্যার মধ্যে কি আছে, বাস্তব সংখ্যাকে যদি একটা বড় সার্কেল আমরা ধরি, ভালো করে বুঝো, আমরা ধরলাম এটা বাস্তব সংখ্যার বড় একটা বাক্স ধরলাম, ঠিক আছে? এর মধ্যে কি আছে, ধরো এটা সার্কেল আছে, এই একটা সার্কেল, এই একটা সার্কেল। তাহলে এটা কি হলো, এটা মূলদ সংখ্যা নিলাম, আর এটাকে অমূলদ সংখ্যা নিলাম, এটাকে আমরা মূলদ সংখ্যা নিলাম। তাহলে এই যে বাক্সটা আছে, এর মধ্যে থেকে যদি একটা নাম্বার তুলে নিই, তাহলে সেটা অমূলদেও হতে পারে, অমূলদেও যেতে পারে। তাহলে এই যে টোটাল যেটা আছে সেটা হলো বাস্তব সংখ্যা। তাহলে এই বাস্তব সংখ্যা থেকে যদি আমরা একটা নাম্বার নিই, তাহলে যে কোনো একটা নাম্বার উঠতে পারে, যেটা কি সবসময় অমূলদ হবে তার কোনো মানে নেই। তাহলে এটা কি হবে, এটা আমাদের এফ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী 2 নম্বরে দাগে দেখি, 2 নম্বরে কি আছে দেখো, অম্লদ সংখ্যা বলতে কি বুঝি, 4টি অম্লদ সংখ্যা লিখি। অম্লদ সংখ্যা কাকে বলবো, আমরা আগের দিনেই বলেছি প্রথমে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এই আকারে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। প্রকাশ করা যায় না। তাহলে যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না বা প্রকাশ করা যায় না, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা অম্লদ সংখ্যা বলি, তাদেরকে আমরা অম্লদ বলি, তাদেরকে আমরা অম্লদ সংখ্যা বলি। এবার আমাদের 4টি অম্লদ সংখ্যা লিখতে বলেছে। আমরা রুটের মধ্যে সংখ্যাগুলো লিখে দিলে, ধরো √5 লিখলাম, √31 লিখলাম, √6 লিখলাম, এমন কোনো সংখ্যা দেবো না যেটা পূর্ণবর্গ সংখ্যা রুটের মধ্যে। তাহলে রুটের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা দিলে কিন্তু সেটা মূলদ সংখ্যা হয়ে যায়, অম্লদ সংখ্যা থাকবে না। তাহলে আমরা রুটের এখানে 7 দিতে পারি, এরকম সংখ্যাগুলো লিখতে পারি। এছাড়াও কেমন সংখ্যা লিখতে পারি, এছাড়াও ধরো 1.01 লিখে দিলাম, তারপরে 001 লিখলাম, তারপরে 001 লিখলাম, তারপরে 4টে 01 লিখলাম, তারপরে 5টা 01 লিখলাম। এইভাবে ডট ডট করে আমরা এই প্রসেস মেনে লিখে যাব। কারণ এটাকে আমরা পৌনঃপুনিক দিয়ে আমরা পি বাই কিউ ফর্মেও লিখতে পারবো না, কারণ আমরা দশমিকের পরে যদি মিল থাকতো কোনো সংখ্যা, পরপর রিপিটেশন যদি আসতো,
তাহলে সেটাকে আমরা পৌনঃপুনিক দিয়ে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারতাম। আর এই সংখ্যাগুলোকে এমন একটা সংখ্যা লিখে দিলাম, এমনভাবে লিখে দিলাম যাদের সংখ্যাগুলো রিপিটেশন নেই মানে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। সুতরাং এটা এই ধরনের সংখ্যাগুলো কি এটা অম্লজ সংখ্যা হবে। এছাড়াও আরও অন্যরকমভাবে লিখতে পারি, ধরো 0.5 না 1, তারপর 511, তারপর 5 1, তারপর 5 4টে 1, তারপর এরকম ডট ডট করে চলতে থাকবে। তাহলে এই সকল সংখ্যা, এই সংখ্যাকেও আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, এগুলো অম্লজ সংখ্যা হবে। তাহলে আমাদের যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা কি বলা ছিল, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না তাকে আমরা কি বলি, অম্লজ সংখ্যা বলি। তাহলে এগুলো অম্লজ সংখ্যা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3, তাহলে আমাদের 2 দাগের কমপ্লিট হয়ে গেল। নাম্বার 3 দেখো, নাম্বার 3 কি বলেছে, বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অম্লজ সংখ্যা সেটা লিখি। প্রথমে দেখো একেরটা কি আছে, একেরটা আছে √9। তাহলে √9টাকে আমরা রুটের মধ্যে 3 × 3 লিখতে পারি, আর 3 মানে একটা 3 বাইরে চলে আসবে। তাহলে 3 শুধু 3 কি হবে, শুধু 3 একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। শুধু 3 কি হলো, একটা মূলদ সংখ্যা হয়ে গেল। তাহলে এটাকে আমরা মূলদ সংখ্যা হিসাবে লিখে দিতে পারি, ঠিক আছে। তারপরটা কত, 2 দাগে কি দেওয়া আছে দেখো, √2 to 5। 2 to 5 মানে কি, এটা আমরা 15 × 15 লিখতে পারি। তাই 15 × 15 মানে কত, শুধু 15 হওয়া, এটা মানে মূলদ সংখ্যা হবে। আর নাম্বার 3 দেখো, নাম্বার 3 √7। তাহলে √7 মানে কি, শুধু 7, রুটের মধ্যে 7, এটা কি বাইরে আসতে পারবে না। √7 মানে কি, √7কে আমরা কি রুটের মধ্যেই থাকবে 7টা, ওটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারবো না। তাহলে এটা কি হবে, এটা অম্লজ সংখ্যা হবে। এটা কি হলো, এটা অম্লজ সংখ্যা হয়ে গেল। তাহলে অম্লজ সংখ্যা যেগুলোকে আমরা রুটের বাইরে সম্পূর্ণভাবে নিয়ে আসতে পারবো, ঠিক আছে, সেগুলোকে আমরা মূলদ সংখ্যায় লিখতে পারি। আর যেগুলোকে আমরা সম্পূর্ণভাবে রুটের বাইরে নিয়ে আসতে পারবো না, সেগুলো কি হবে, অম্লজ সংখ্যায় থেকে যাবে। তারপরটা কত দেখো, 100 আছে। আচ্ছা, 4এরটা কত, 4এরটা আছে নাম্বার 4 আছে, হ্যাঁ 50। তাহলে রুটের মধ্যে 50, তাহলে রুটের মধ্যে 50 থাকা মানে কি, আমরা লিখতে পারি 2 × 5 × 5। তার মানে কত হলো, 5√2। যেহেতু √2টা আছে, সেই জন্য এটাকে আমরা কি বলবো, এই সংখ্যাটাকে আমরা অম্লজ সংখ্যা বলবো। তারপরে কত আছে দেখো, তারপরে আছে 100, 10 আর 10 100, 10 10 100। তাহলে আমরা এটাকে √10, 100 যখন আছে তাহলে রুটের বাইরে কত, 10 আসবে, তাহলে এটা মূলদ সংখ্যা হবে। তাহলে আমাদেরকে মনে রাখবে যে রুটের বাইরে নিয়ে আসতে পারছি কিনা সম্পূর্ণভাবে, সেটার উপর ডিপেন্ড করছে। তারপরে কত দেখো, -√81, তার মানে কত, -9। -9 অবভিয়াসলি একটা কি সংখ্যা হবে, মূলদ সংখ্যা হবে। তাহলে এটা মূলদ সংখ্যা। আচ্ছা 42, তারপরে দেখো 42টা কি সংখ্যা হবে, 42টা অম্লজ সংখ্যা হবে, এটাকে আমি রুটের বাইরে নিয়ে আসতে পারবো না। আচ্ছা তারপরে দেখো √29, √29টাকেও আমরা রুটের বাইরে আমরা নিয়ে আসতে পারবো না। সুতরাং কি হবে, সুতরাং এটা একটা আমাদের অম্লজ সংখ্যা হবে। তারপর দেখো রুটের মধ্যে 1000 দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে অবশ্য। তাহলে এই 1000টাকে আমরা বাইরে নিয়ে আসতে পারবো না। 1000টা কি একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, সেই জন্য এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারবো না। তাই এটা কি হবে, এটা হয়ে যাবে অম্লজ সংখ্যা। আচ্ছা এবারে দেখো 4এরটা, এখানে 4 5 6 সব একই টাইপের অঙ্ক। এটাকে আমরা কি করব, এটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব। √5টাকে আমি প্রথমে বলেছিলাম স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, এদেরকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করতে পারি। সহজেই আমরা নিচু ক্লাসে করেছিলাম। কিন্তু আমাদের ক্লাস 9-এ মেন কাজ হলো মূলদ সংখ্যা এবং অম্লদ সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করা। তো আগে আমরা মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করি, কেউ দেখি 1.1-এ আমরা দেখেছি। আজকে আমরা দেখব অম্লদ সংখ্যাকে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করে। আমরা প্রথমে 4এর দাগের অঙ্কটা করে দেবো। 4এর দাগে দেখো কি আছে, 4এর দাগে এখানে লেখা আছে যে √5কে
সংখ্যা রেখায় স্থাপন করি। √5 আমরা সংখ্যা রেখায় স্থাপন করব। বেশ, আগে √5টাকে আমরা রুটের মধ্যে আমরা কি লিখে নিতে পারি, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তার মানে রুটের মধ্যে যদি 1 স্কোয়ার এবং 2 স্কোয়ার লিখি, তার মানে আমরা রুটের স্কোয়ার, রুটের মধ্যে ধরো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম। রুটের মধ্যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা মানে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের লেন্থটা বার করা, এটা তোমরা মনে রাখতে হবে। তাহলে অতিভুজের লেন্থ, দেখো এটা কেন বলছি, একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম, এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যে উপপাদ্যটা ছিল, ধরো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটাকে এ বাহু, এটাকে বি বাহু দিলাম, তাহলে এটাকে সি বাহু দিলাম। তাহলে আমরা কি জানি যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সি ইকুয়াল টু কি হলো, √ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এই সিটা কি ছিল, এই সিটা ছিল সমকোণী ত্রিভুজের অতিভুজের লেন্থ। সমকোণী ত্রিভুজের কি ছিল, সমকোণী ত্রিভুজের অতিভুজের লেন্থটা আমাদের ছিল। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে রুটের মধ্যে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে থাকা মানে সেটা কোনো একটা অতিভুজের, কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা বার করা। তাহলে এবারে আমরা কি এই যে পিথাগোরাসের উপপাদ্যটা আছে সেটাকে কাজে লাগিয়ে আমরা এই √5টাকে সংখ্যা রেখায় স্থাপন করব। ঠিক আছে, চলো আমরা ড্রয়িং করি ফার্স্ট। তাহলে √5টাকে সংখ্যা রেখায় প্রকাশ করছি না। কোশ্চেন নাম্বার 4, √5 এটাকে কি হবে, এটা একটা অম্লজ সংখ্যা, সেই অম্লজ সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করব। তাহলে সংখ্যা রেখায় কি প্রকাশ করব, প্রকাশ করি। আমাদের 4 দাগের কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটাই আমরা করব। প্রথমে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি। এইটা যেটা করলাম সেটা আমরা একটা সংখ্যা রেখা লিখলাম। ঠিক আছে, এবারে এই সংখ্যা রেখার উপরে 0, 1, 2, 3, 4 এরকম ভাবে আমরা স্কেলিংটা করে নেব, নাম্বার লাইনটা করে নেব। এদিকে কি থাকবে, প্লাস ইনফাইনাইট। ঠিক আছে, এবারে আমাদের প্রথমে আমি করলাম কি, রুটের মধ্যে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 2 × 4 = 5। ঠিক আছে, সেই জন্য আমরা 2 দিকে আমরা 2 একক 2 ঘর যাব। এখানে প্রথম 1 আর 2, এই 2 এককের উপরে আমরা একটা লম্ব টানবো। তোমরা কম্পাসের সাহায্যে আঁকতে পারো, এমনি ম্যানুয়ালি তোমরা এভাবে ড্রয়িং করে ফেলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এটা কি করলাম, লম্ব টেনে নিলাম। এইবারে এখান থেকে যে 2 একক, এখানে এই একটা একক, এই আর একটা একক, তাহলে 2 একক। এই ঠিক 2 এককের মেজারমেন্ট নিয়ে আমরা উপর থেকে বলতে আমরা এই যে লম্বটা টেনেছিলাম সেই লম্বর উপরে আমরা 1 এককের মাপ নেব। 1 এককের মাপ নিলে এবারে আমরা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে দেব। ঠিক আছে, আমরা এই জায়গাটার নাম দিলাম এ, এই 2 এককের এখানে নাম দিলাম বি, আর এখানটার নাম দিলাম সি। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এসির যে লেন্থটা পাবো সেই লেন্থটাই কিন্তু আমরা √5 মান। তাহলে এইটা কত হলো, এইটা দেখো 2 একক নিয়েছিলাম 2 এর স্কোয়ার, আর বিসিটা কত, 1 একক নিয়েছিলাম, তাহলে 1 এর স্কোয়ার। তাহলে এইটা করলে ক্যালকুলেশন কত হয়, √5। তাহলে এসিটা √5। এবার মনে করো এসিটা একটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এ এবং সিটার মাপ নিয়ে যদি সি পয়েন্টে আমরা পেন্সিলটা এবং এ পয়েন্টে যদি আমি কম্পাসের কাঁটাটা বসাই, যে যদি আমরা চাপ কাটি, তাহলে চাপটা কেমন এরকম অর্ধবৃত্ত আকারে এরকম জায়গায় চলে আসবে।
যেই চলে আসলো, তাহলে এই যে চাপটা কেটেছি, এই চাপ, তার মানে এসি লেন্থ আর এখানে এই যে পয়েন্টটা আমরা যদি পি পয়েন্ট দিই, তাহলে এপি লেন্থ কি হবে, সমান হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, এটা সেম চাপ। তাহলে এই যে পি পয়েন্টটা পেলাম, এই পি পয়েন্টটা কি হবে, তাহলে √5 হয়ে যাবে। এই পি পয়েন্টটাও কি, এই পি পয়েন্টটাও √5 হয়ে যাবে, পি যে পয়েন্টটা, তার মানে আমরা এপি যে লেন্থ ছিল সেই এপি লেন্থটাও কি √5 হবে, কারণ এপি আর কি এসিটা সমান। কেন না, এটা আমাদের একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য এদের লেন্থ কি হবে, এর লেন্থ সেম হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারবো, এসি ইকুয়াল টু এপি। ঠিক আছে, এবারে এটাকে আমরা √5টা যখন সংখ্যা রেখায় লিখবো, মানে অ্যাকচুয়ালি এখানে পি পয়েন্টটাই হলো √5-এর অবস্থান। তাহলে আমরা এটাকে একটু লিখে গুছিয়ে আমাদেরকে করতে হবে, পরীক্ষার সময় 3 থেকে 5 নম্বর দিয়ে আসতে পারে। তাহলে আমরা কি দেখি, কি লিখব, যে প্রথমে একটি সংখ্যা রেখায় সংখ্যাগুলি স্থাপন করে এবি সমান সমান 2 একক এবং বিসি ইকুয়াল টু 1 একক কেটে নেওয়া হলো। চিত্রানুসারে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই AC স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এটা 2 একক নিয়েছিলাম এবিটা, তাহলে 2-এর স্কোয়ার, আর বিসিটা কত নিলাম, 1 একক নিয়েছিলাম, और AC स्क्वायर इक्वल टू 4 + 1 और AC इक्वल टू AC स्क्वायर इक्वल टू 5 और AC इक्वल टू √5 একক। যেহেতু আমরা √5 নিয়েছি এবং এসির মানটা বার করেছি এবং এসিকে সমান চাপ নিয়ে, এসির সমান চাপ নিয়ে আমরা কি করলাম, এপি সংখ্যা রেখায় বার বসালাম। এখানে এসি সমান সমান এপি চাপে সংখ্যা রেখায় স্থাপন করা হলো। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের লিখে দিলে চলবে। তাহলে আমরা কি করলাম, তাহলে আমরা একটা প্রথমে সমকোণী ত্রিভুজ আঁকলাম। সমকোণী ত্রিভুজটা কোন জায়গাতে আঁকবো এটা একটা বিষয়। আমাদের অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যখন করে নেব, আমাদেরকে বুঝতে হবে √5টা ধরো এই অঙ্কের ক্ষেত্রে একেবারে চলে এলো, একটা স্টেপে চলে আসলো, কিন্তু এমনও অঙ্ক থাকতে পারে যে একটা স্টেপে আমাদের হবে না। √5-এর পরে যদি √6 হয় তাহলে কি করব, তাহলে √6 এর ক্ষেত্রে আমরা আবার পি এর উপরেও লম্ব, পি এর উপর লম্ব টানবো, লম্ব টেনে সেখান থেকে আর 1 ইউনিট আমরা বাড়িয়ে নেব। দেখো যদি √6 বলতো তাহলে আমরা কি করতাম, তাহলে √6 যদি বলতো তাহলে আমরা কি করতাম, এটা √5 হয়ে গেল। তাহলে এই যে পয়েন্টটা আছে, এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্টের উপর আবার আমরা কি লম্ব টেনে দিতাম।
দিয়ে আবার এখান থেকে 1 একক সমান করে নিতাম, মানে ধরো এটা ই পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে এ আর ই যুক্ত করে দিতাম। এ আর ই যুক্ত করে দেওয়ার পরে আরও একটা সমকোণী ত্রিভুজ কিন্তু পাশে পেলাম। তাহলে এখান থেকে এইটুকুনি কত, এপিটা কত, এপির লেন্থ আমরা জানি √5, এখানে দেখি এপির লেন্থ আমাদের দেয়া আছে √5। আবার এখান থেকে পিই, পিইর লেন্থটা কত আছে, পিইর লেন্থটা আছে আমরা 1 একক। সেখান থেকে আমরা আবার সমকোণী ত্রিভুজের ওই পিথাগোরাসের উপপাদ্য বার করে এইর মানটা বার করে নিতে পারি। সেখান থেকে এইটা কত হবে, এইটা কত হয়ে যাবে তখন, এইটা হয়ে যাবে রুটের মধ্যে √5 এর হোল স্কোয়ার আর +1 এর স্কোয়ার, তার মানে এই সমান সমান হয়ে যাবে 5 + 1, তার মানে √6। আরও একটা স্টেপ আমাদের এক্সট্রা করতে হবে, যখন আমাদের √6টা বলবে, এই √5 এর করার পরে আরও একটা স্টেপে আমাদেরকে করতে হবে। বাকি সব একই রকমভাবে দেখো, 6-এর দাগে 5-এর দাগে যে সংখ্যা রেখায় √3কে স্থাপন করো, তার মানে এটাকেও দুটো স্টেপে করতে হবে। 5টা একটা স্টেপে মিটে যাবে, 6টা কীরকম দুটো স্টেপে আমি বলে দিলাম, 7টা কিন্তু তোমাকে 3টে স্টেপে করতে হবে। ঠিক আছে, আমরা কোন কোন সংখ্যা দিয়ে আমরা ভাঙতে পারবো সেটা আমাকে আগে বুঝে নিতে হবে, নিয়ে তারপরে ভেঙে আমাদেরকে করতে হবে, সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত থাক। আমাদের মোটামুটি আজকে কোর্সে থেকে 1.2 এর সমস্ত অঙ্কগুলোই ডিসকাস করে দিলাম, বুঝিয়ে দিলাম। ঠিক আছে, আবার নেক্সট পরের প্রশ্নমালাতে আমি আসবো, বাস্তব সংখ্যারই অঙ্কগুলো আগে করে দেব, তারপরে একে একে সব প্রশ্নমালায় অঙ্কগুলো করব। শেষ পর্যন্ত দেখো।